অবশেষে আজকে 17ই ফেব্রুয়ারি সম্প্রতি যে বিতর্কিত নির্বাচনটি হলো তার প্রেক্ষিতে আজকে সংসদ সদস্যরা শপথ গ্রহণ করলেন। আমি গতকালই বলেছিলাম যে এই শপথ গ্রহণকে কেন্দ্র করে কিছু সংকট দেখা দিয়েছে এবং আজকে সেটা দেখা গেল। যে কথা ছিল জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য একজন নির্বাচিত সংসদ সদস্য দুইবার শপথ নেবেন, একবার সংসদ সদস্য হিসেবে আরেকবার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কিন্তু শেষ মুহূর্তে বিএনপি জানিয়ে দিয়েছে যে তারা শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে করবেন না। এর অনেকগুলো কারণ আছে, তারা অনেকগুলো শর্ত দিয়েছে, এই শর্তের পূরণ হয়নি বলেই তারা করবেন না। এবং সোজা কথা যে এটা সংবিধানের বাইরের একটা ঘটনা। এবং আমি গতকালই বলেছিলাম যে এটা আলী রিয়াজ রীতিমতো ধমক দিয়ে বিএনপি সহ অনেক দলকে ধমক দিয়ে চাপিয়ে রেখে এই জুলাই সনদকে জোর করে তৈরি করেছেন। গণভোটের যে হ্যাঁ না, এখানে অনেক রকমের জটিলতা, অনেকটা বলা যায় যে স্বৈরাচারী কায়দায় এই আলী রিয়াজ করেছেন এবং তিনি কথায় কথায় ভয় দেখিয়েছেন যে তিনি একটা প্রভাবশালী দেশ থেকে এসেছেন, সেই দেশের গোয়েন্দা সংস্থার ভয় দেখিয়েছেন। তো আলটিমেটলি বিএনপি মাটি কামড়ে পড়েছিল যে নির্বাচনটা হোক, ক্ষমতা তাদের হাতে আসুক, তারপরে তারা দেখবে। এবং তারা, আমার ধারণা যে তারা তাদের যেহেতু তাদের 2/3 মেজরিটি আছে, তারা সংবিধান সংশোধন করতে চাইলে এমনিই করতে পারে, এর জন্য সংবিধান সংস্কার পরিষদ এটার দরকার নাই। কিন্তু কথা হলো যে যেহেতু বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেনি, সেহেতু জামাত বলেছে তাহলে তারা শপথ গ্রহণ করবে না। এবং জামাতের আর একজন নায়েবে আমির ডক্টর তাহের প্রায় কেঁদে কেঁদে বলেছিলেন যে তিনি করবেন না। কিন্তু জামাতের অবস্থা থেকে তখন অনেকেই বলেছে যে জামাতের যেসব এমপি হয়েছে তাদের অনেকের ওয়ার্ড কমিশনার হওয়ার যোগ্যতা নাই, তারা এই পাতানো নির্বাচনে এমপি হয়েছে, তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবে না মানে। এবং দেখা গেল যে আরেকবার সাদিলে খাইব, তারা সম্ভবত 27 মিনিট একটু দেরি করেছে আর কি। 12টার সময় শপথ গ্রহণ করার কথা ছিল, 12টা 27 বা এরকম তারা শপথ গ্রহণ করেছে। তাদের এই শপথ গ্রহণ করব না এটার আয়ু ছিল এই 26-27 মিনিট, তারাও শপথ গ্রহণ করেছে। এখন প্রশ্ন উঠেছে তাহলে জুলাই সনদের কি হবে। জুলাই সনদ যতটা ঘটা করে, এবং জুলাই সনদ যেটা পাশ হয়েছে, যেটা প্রিন্ট হয়েছে, এর মধ্যেও বিস্তর পার্থক্য। আবার এর মধ্যে বিএনপির অনেক নোট অফ ডিসেন্ট ছিল, সব মিলায় এমন একটা বাটে পড়ছে যে এই সক্রেটিস মাহফুজ, যাকে আমি বলি, যে তথ্য উপদেষ্টা ছিলেন, মাহফুজ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে এবং সেখানে বলেছে যে দুঃখ লাগে ছাত্রদের জন্য, কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল। এই যে জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, কত কথা, বৈষম্যবিহীন বাংলাদেশ, সংস্কার করবে, এই করবে সেই করবে, ঘোড়ার ডিম ছাড়া তো কিছুই পাইল না জাতি। আর একটা প্রহসনের নির্বাচন পাইলাম, সেই নির্বাচন নিয়ে, সেই নির্বাচন বাতিলের দাবিতে প্রহসনের সংসদ নির্বাচন এবং গণভোট বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করে 551 জন পেশাজীবী একটি বিবৃতি দিয়েছেন। সেখানে ছিলেন চিকিৎসক, সেখানে ছিলেন বিশ্ববিদ্যালয় এবং অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সেখানে ছিলেন সাংবাদিক এবং আইনজীবীরা। তো যাই হোক, বাস্তবতা হলো শপথ গ্রহণ হয়েছে এবং বিকেলে মন্ত্রী পরিষদ ঘোষিত হয়েছে। এই মন্ত্রী পরিষদ নিয়ে আবার সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল এখানে বিএনপির মন্ত্রী পরিষদের টেকনোক্র্যাট কোঠায় পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন ডক্টর খলিলুর রহমান, যিনি ডক্টর ইউনূসের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। এইটা কোনো হিসাবেই মেলে না। অথচ আমার একটা সূত্র আছে, যে আপনারা জানেন যে আমি বিভিন্ন সময় ডক্টর খলিলের বিভিন্ন নিউজ বলতাম এবং এটা আমি আমার সূত্রের মাধ্যমে পেতাম। ডক্টর খলিল ব্যক্তিগত আলোচনায় অনেক সময় বলেছেন যে সুযোগ পেলে পররাষ্ট্র মন্ত্রণালয়টা একটু গুছিয়ে নিতাম,
তহিদ সাহেব তো পারছেন না, তার কিন্তু অনেক দিন ধরেই তিনি ব্যক্তিগত আলাপে এগুলো বলতেন, এবং তিনি ডক্টর ইউনূস প্রশাসনের সম্ভবত একমাত্র ব্যক্তি বা দু একজন হাতে গোনা যারা আছে যারা আমেরিকা এবং ভারত দুজনের কাছেই গ্রহণযোগ্য ছিল। আপনাদের খেয়াল আছে কিনা গত নভেম্বরে যে কলম্বো সিকিউরিটি কনক্লেভের যে মিটিং হয়েছিল দিল্লিতে, সেখানে ডক্টর খলিল গিয়েছিলেন এবং এই কনক্লেভের মিটিংয়ে তিনি সভাপতিত্বও করেছিলেন। সেখানে কিন্তু অজিত দোভালের সাথে এবং সার্জিও গারের সাথে ডক্টর খলিলের গোপন একান্ত বৈঠক হয়েছিল। সো ডক্টর খলিল বরাবরই ভারতের সাথে যোগাযোগ রাখতেন, আবার এদিকে আমেরিকার সাথে তো তার যোগাযোগ আছেই। তো স্বভাবতই ডক্টর খলিলকে তারেক রহমান বেছে নিয়েছেন। আরেকটা কথা আপনাদের মনে আছে যে গত বছর জুনে লন্ডনে যখন ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মিটিং হয়েছিল, সেই মিটিংয়েও কিন্তু খলিল গিয়েছিলেন এবং মধ্যস্থতাকারীদের অন্যতম ছিলেন ডক্টর খলিল। এবং এই ডক্টর খলিল এই কদিন আগেও বলেছেন যে আমি চলে যাব। অনেকেই কিন্তু ফেসবুকে বলেছে যে গতকাল তাকে নাকি এয়ারপোর্টে দেখা গেছে, কিন্তু আমরা যেটা জানতাম যে তিনি এই মাসটা থাকবেন, এবং তিনিও বলেছিলেন যে তার একটা কাজ আছে, সেটা যদি করতে পারেন করে তারপরে যাবেন। এবং কাজটা যে এই মন্ত্রী পরিষদ সেটা তিনি তখন বলেননি। এই লন্ডন বৈঠকের মধ্য দিয়েও কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে ডক্টর খলিল আসলে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে সেই সরকারের সাথে সে কাজ করতে চায়, যে কোনো ফর্মেই হোক সে সেই সরকারে কন্ট্রিবিউট করতে চায়, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তখনও হয়েছিল এবং সে অল থ্রু মেনটেইন করেছে। আমি মাঝে মধ্যে কিন্তু আমার শোতে বলেছি যে ডক্টর ইউনূস তার উপরে ক্ষুব্ধ হয়েছে, বলেছে তোমাকে আমরা একটা কাজে পাঠাই, তুমি আমার জন্য উল্টা মেসেজ নিয়ে আসো, আমার কথা বলো না, বা এরকম নানা রকমের জটিলতা। আবার এই নাহিদ ইসলাম যে এনসিপির আহ্বায়ক, তিনিও কিন্তু প্রশ্ন তুলেছেন এই সকালে শপথ গ্রহণ করে যে ডক্টর খলিল যদি মন্ত্রী হয় তার মানে কি, যে ডক্টর ইউনূসের ক্যাবিনেটের একজন উপদেষ্টা তিনি পরবর্তী সরকারের মন্ত্রী হচ্ছেন, তার মানে ইউনূস সরকারের ভেতরে থেকে তিনি কোনো স্যাবোটাজ করেছেন কিনা, এই প্রশ্ন উঠেছে। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো যে আজকে সারাদিনে আমরা কিন্তু কোথাও আলী রিয়াজকে দেখলাম না। এই যে সংবিধান সম্পর্কে না জেনেও তিনি সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান হলেন, ঐকমত্য কমিশন তিনিই তো মূলত চালিয়েছেন, তো তাকে কেন আজকে দেখা গেল না? আমি যতদূর শুনলাম যে তার সব প্রহরাটরা সরায় ফেলা হয়েছে, তিনি যে সরকারি প্রোটোকল পেতেন, গাড়ি পেতেন, এগুলো নেই, এবং তিনি গ্রেপ্তার হতে পারেন গতকাল বলেছি, এবং তাকে অনেকেই খুঁজছে বেসিক্যালি, আমি জানি না কেন। কিন্তু জুলাই সনদ, আলী রিয়াজ দুটাই মনে হয় প্যাকেট হয়ে গেছে, এটার আপাতত কোনো ভবিষ্যৎ দেখতেছি না। নতুন একটি সরকার হয়েছে, এই সরকারের অনেকেই আছে ইনক্লুডিং তারেক রহমান যাদের অতীত অত্যন্ত কালিমালিপ্ত। তো সেই কালিমার থেকে তারা বেরোবে কতখানি, কি করবে? বিএনপির সরকার যে মন্ত্রিপরিষদটা করেছে সেখানে তারুণ্য যেমন আছে, অভিজ্ঞ এবং দক্ষরাও আছে, কিন্তু এই মন্ত্রিপরিষদ পারফর্ম করবে কেমন? আজকে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন যে অলরেডি মিনিমাম 30% পিপুলের সাপোর্ট যে আওয়ামী লীগের, সেই আওয়ামী লীগের কোনো রিপ্রেজেন্টেশন এই সংসদে নেই। তো আগামী দিনে আওয়ামী লীগ রাজনীতিতে কিভাবে আসবে, এরকম অনেকগুলো প্রশ্ন উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের স্যারের মন খুব খারাপ, খুব খারাপ। তাকে যমুনা ছাড়তে হবে। এখন এই চূড়ান্ত বিলাসিতার মধ্যে 18 মাস কাটিয়ে তার মধ্যে যে একটা অভ্যাস তৈরি হয়ে গেছে, সেই অভ্যাস ছেড়ে তিনি এখন বেরোবেন কি করে? তার কপালে এখন চিন্তার ভাঁজ। এখন দর্শক, চিটিংবাজি করে পাওয়া কোনো জিনিস দীর্ঘস্থায়ী হয় না, আপনারা সবাই জানেন। তাই ইনিও তো চিটিংবাজি করে এসে বসছিলেন। তিনি একদম এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন কি করে দেশের রাষ্ট্রপতি হওয়া যায়, কিন্তু ভারত কখনোই তা মেনে নেবে না। ইউনূসকে কোনো পদে রাখা যাবে না
এবং ইউনূসকে ছাড়াও যাবে না। এই সরকারের মধ্যে ইউনূসকে তো রাখাই যাবে না, ভারতবর্ষের সঙ্গে যা তারেক রহমানের চুক্তি হয়েছে। ফলে তার এখন খুব মন খারাপ হয়েছে। তিনি এখন উদাসীন হয়ে এখন ভাবছেন কোন জায়গায় যাবেন। তিনি চিটিংবাজ, তার প্রচুর অর্থ আছে, তার অন্যত্র বাসস্থান তো নিশ্চয়ই রয়েছে, কিন্তু সেখানে গেলে এত সুযোগ সুবিধে, লোক লস্কর, একেবারে সরকারি পয়সায় একেবারে মোৎসব করা, চর্বচস্য লেজ্জ পেয়েও খাওয়া, এগুলো তো আর জুটবে না। তারপর 50টা চাকর বাকর, তারপরেতে সহায়তাকারী লোকজন, তারপরে এত লোকের ভিড়। এখনই তো ভিড় তো কমে গেছে, এরপরে একাকী নির্বাসনে থাকতে হবে, সেটা ভেবে তার অন্তরাত্মা কেঁপে উঠছে একবারে হা 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 করে। আপনারা হয়তো হাসছেন, আপনারা ভাবছেন যে লোকটার এরমই হওয়া উচিত ছিল, কিন্তু ইউনূসের কাছে এটা একটা ত্রাসের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, ইউনূস কোথায় যাবে সে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, কিন্তু পলায়ন তো জারি আছে। আমি কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, আমি বলেছিলাম নাম ধরে ধরে এরা সব পালাবে। আমি নামগুলো আবার বলছি, মিলিয়ে নিন এরা সব কারা কারা পালিয়েছে আর কারা কারা লাইনে আছে। কালকে তারা সব টিকিট কাটা আছে, সব পটাপট একেবারে পালাবেন। ধর 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 এবার ধরে যদি আটকাতে পারেন, দেখুন বিমানবন্দর ঘিরে রাখুন। এরা এই চিটিংবাজগুলো প্রচুর পয়সা লুটপাট করেছে, লুটপাট করে এখন কাটার ধান্দা করছে। আমি বলেছিলাম উপদেষ্টার বিশেষ সহকারী দুজন আছে, আবু তৈয়েব এবং লুৎফে সিদ্দিকী, এরা দুজনে পালাবেন। তা অলরেডি এরা দুজনে পালিয়ে গেছেন অলরেডি। আচ্ছা, বাকি যে 9 জন জানিয়ে দিয়েছিলেন তারা পালাবেন, তারা হচ্ছেন সালাউদ্দিন অর্থ, রিজওয়ানা পরিবেশ, যিনি বড় বড় কথা বলেছিলেন আমি অন্তত পালাবো না, তিনিও পালাবেন, আগামীকালই হয়তো পালাবেন। শারমিন মুর্শেদ ওয়ার্ক অ্যান্ড এস্টাবলিশমেন্ট, ফরিদা আক্তার লাইভস্টক, ফারুকি আজম অর্থ ও মুক্তিযুদ্ধ উপদেষ্টা, জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র, তাই খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি সম্ভবত বাইরে চলে গেছেন। তৌহিদ হোসেন, তিনি বলেছিলেন আমি পালাবো না, আমি থাকবো, তিনিও কালকে হয়তো হাওয়া হয়ে যাবেন, কারণ তার পরিবার কিন্তু চলে গিয়েছে। আচ্ছা, খলিলুর রহমান, সে তো এনএসএ, সে তো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, তিনি তো যাবেনই। আর শেখ বশির বিমান ও বাণিজ্য। এছাড়াও আরও একজন রিজাইন দিয়ে দিয়েছিলেন, তিনি হচ্ছেন আপনাদের আইজিপি। আমি বলেছিলাম তিনি পালিয়ে যাবেন, তিনি চলে যাবেন, তিনি জানিয়ে দিয়েছিলেন। তিনি 15 তারিখ তিনি রেজিগনেশন দিয়েছেন এবং সেটা অ্যাকসেপ্ট হয়েছে। তিনি বলেছেন অ্যাকসেপ্ট না করলে আমি ছেড়ে বেরিয়ে যাব, আমার আর কোনো দায় থাকবে না, কারণ আমার আর 8 মাস বাকি আছে, আমি এ দায়িত্ব আর সামলাতে পারবো না। এবার তিনিও কাটার ধান্দা করছেন, তিনিও কেটে পড়বেন। আচ্ছা, এদিকে আপনাদের তিনি হচ্ছে আইজিপি, হচ্ছে বাহাদুর আলম, তিনি আইজিপি। আচ্ছা, আর একটা খবর হচ্ছে যেটা আমি গতকালকে বলেছিলাম, সেনাবাহিনী ব্যারাকে ফিরছে। এবার ডেটটা জানা গেছে, সেটা হচ্ছে 28 তারিখ। এই মাসের 28 তারিখ ওয়াকারুজ্জামান বলে দিয়েছে আমার সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। এবার সরকার থেকে অনুরোধ করা হয়েছে এবং তারেক রহমানও অনুরোধ করেছেন আরও যাতে 1টা মাস তারা থেকে যান, তাদের গুছিয়ে নিতে সময় লাগবে। সেখানে ওয়াকারুজ্জামান বলেছেন যে আমরা অলরেডি অনেক ক্লান্ত, আমাদের বিশ্রামের দরকার, আমরা আর এই ঝামেলা নিতে পারবো না, ফলে আমাদেরকে ব্যারাকে ফিরতেই হবে।
তবুও আপনারা যখন বলছেন আমি একটুখানি আলোচনা করে দেখব এবং পরে আপনাদেরকে জানাবো যে আমি থাকতে পারবো, আমার সৈন্যরা থাকতে পারবে কি পারবে না। যদি তাদের মতামত আমি জেনে যেই দেখি তাদের মতামত আমার পক্ষে আপনাদের পক্ষে যাচ্ছে না, অর্থাৎ মাঠে থাকার ব্যাপারে তারা রাজি হচ্ছে না, তাহলে 28 তারিখেই আমাদের শেষ দিন। 29 তারিখ থেকে আমরা সব ব্যারাকে ফিরে যাব। এবার আপনারা বুঝে নেবেন, কারণ আপনাদের সরকার গঠন হয়ে যাচ্ছে, আপনারা বুঝে নেবেন আপনারা কি করবেন কি করবেন না। এর মধ্যে আবার একটা খবর পেলাম, সেটা হচ্ছে জামাত নাকি এর মধ্যে ঢোকার চেষ্টা করছে সরকারের মধ্যে। মানে অনেক অনেক এর করা হচ্ছে। এই দুজনকে, এনসিপির অন্তত দুজনকে, এই নাহিদ আর আক্তারকে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে বিএনপির আবার মতভেদ আছে। যে বিরোধী দল একটা গঠন হয়েছে, বিরোধী দল থেকে আবার যদি সরকারে নিই তাহলে পরে ব্যাপারটা একটুখানি গন্ডগোলে হয়ে যাবে না। ওদিকে জামাত হইল বিরোধী দলে, আবার বিরোধী দলের থেকে আমি আবার যেহেতু এনসিপি জামাতের সঙ্গে আছে, আবার বিরোধী দল থেকে আমি দুজনকে নিয়ে সরকারে ঢুকিয়ে দিলাম, তাহলে তো এই তো একেবারে মানে খিচুড়ি হয়ে যাবে। তাহলে এটা করা যাবে না। এটা নিয়ে একটা ওদের মধ্যে একটা বিএনপির মধ্যে একটা বিবাদ ঘটেছে। কিন্তু আলটিমেটলি আমার যতদূর মনে হয় এই যে ভারত সফর যেটা তারেকের আছে না, তারেককে যেটা ডেকে পাঠানো হয়েছে এখানে, সেখানে আগে যা চুক্তি সে চুক্তিভুক্তি সই করা হয়েছিল, সে চুক্তিতে তো অনেক কিছু লেখা আছে, সে তো আমরা পরিষ্কার বলতে পারবো না। এবার এখানে এসে যে চুক্তিগুলো হবে সেখানে হবে আরো মারাত্মক। সেটা হবে শেখ হাসিনার ফিরে যাওয়ার চুক্তি, মানে দেশে ফিরে যাওয়ার চুক্তি, এবং তার উপরে ব্যানটা তুলে নেওয়ার কথা, এবং তাকে রাজনৈতিক মানে কর্মকাণ্ডে যোগ দেওয়ার ব্যাপারে কোনো রকম বাধা দেওয়া যাবে না। যদি দেওয়া হয় তাহলে পরে ভারতের দিক দিয়ে সব রকম সাহায্য বন্ধ করে দেওয়া হবে। আদারওয়াইজ যদি মেনে নেওয়া হয় তাহলে ভারত পূর্বের মতো সাহায্য করে যাবে। এখন এই ভারত বলেছে আমরা 7-8 মাস আমরা এই বিএনপিকে আমরা লক্ষ্য করব, নজরে রাখব। এই 7-8 মাসে বিএনপি কি করে তার উপরে স্থির করব যে পরবর্তী পদক্ষেপ কি হবে। কারণ বিএনপি 2004-এর ওই ঘটনা কিন্তু ভারতবর্ষ বলেনি। ভারতবর্ষ এখন একটা মন্দের ভালো বেছে নিয়েছে, যেহেতু শেখ হাসিনাকে ওখানে প্রতিস্থাপন করতে হবে, তাই একটা সরকার গঠন করে তাকে মান্যতা দিয়ে এখন শেখ হাসিনার সঙ্গে তাদেরকে বসিয়ে একটা চুক্তি করে যে করেই হোক না কেন শেখ হাসিনাকে ওখানে পুনর্বাসন করতে হবে। সেটা হচ্ছে ভারতের মত। এবার যদি দেখা গেল 7-8 মাসের মধ্যে সময়ের মধ্যে কিছু হলো না, বিএনপি তার পূর্ব দিকেই ফিরে গেল, মানে পূর্ব অবস্থানেই ফিরে গেল, ভারত বিরোধিতার দিকেই ফিরে গেল, তাহলে পিঠের চামড়া তো গোটাবেই। কারণ ভারতবর্ষ দীর্ঘদিন সহ্য করবে না। শেষ পর্যন্ত ভারতবর্ষ মানে অপেক্ষা করেছে এবং নানান রকম সুযোগ দিয়েছে। পৃথিবীর সর্বত্র কিন্তু জয়শঙ্কর এই বার্তারা কিন্তু ঘুরে 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 পৌঁছে দিচ্ছেন। ফলে ভবিষ্যতে বাংলাদেশের ওপরে কি হবে বিএনপির আচরণের ওপরে নির্ভর করছে। বিএনপি ভারত বিরোধিতার কমাবে নাকি তার পূর্বের অবস্থানে থেকে ভারত বিরোধিতা করবে। যদি করে তাহলে পরে ভারতবর্ষ জোর খাটাতে দ্বিধা করবে না। এটাও কিন্তু তারেক রহমানকে পরিষ্কার ওখানে চুক্তিতে লেখা হবে এবং তারেক রহমানকে সেখানে সই করতে হবে। আর সই যদি না করে তাহলে তারেক রহমান সিধে লন্ডন, কারণ তখন আর কিছু মানা হবে না। ধরো আর মারো, না ইউনুস পার পাবে না তারেক পার পাবে, কেউ পার পাবে না। ভারতবর্ষ এবার এঁটে গেছে, একেবারে খিলে খিল দিয়ে দিয়েছে, মানে কোনো রকম ভাবে পার পাবে না। তবে
আর একটা ঘটনা ঘটেছে গতকালকে, পাকিস্তানের ওই মর্মান্তিক হারের পর ওই যে আপনাদের বুলবুল যিনি ছিলেন, তিনি তো পাকিস্তানের ক্রিকেটটাকে তিনি আর ওই আমাদের ওই যে অধ্যাপক সাহেব আসিফ নজরুল, তিনি দুজনে মিলে তো ডুবিয়েছেন। ডোবানোর পরে এবারেতে বুলবুল নাকি বলেছিলেন, আমি অনেক কষ্ট করে পাকিস্তানকে ঠুকিয়েছি। এবং পাকিস্তানের এই দুর্দশা, পাকিস্তানের টিভিগুলো যদি দেখেন, সোশ্যাল মিডিয়া দেখেন, কিস্তির বন্যা বয়ে যাচ্ছে। নানান ধরনের নতুন 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 গালাগাল যদি শুনতে হয়, তাহলে পাকিস্তানের মিডিয়া দেখুন, আর পাকিস্তানের ইউটিউব চ্যানেলগুলো দেখুন, শর্টসগুলো দেখুন। দেখলেই বুঝতে পেরে যাবেন যে পাকিস্তান কি অবস্থা। কেন বেইজ্জত হতে এলি? বয়কট করতিস। তোরা 27টা ম্যাচ না 28টা ম্যাচ খেলা হয়েছে, তার মধ্যে একটাই জিতেছিস, বাকি সব কটায় হেরেছিস। যুদ্ধে হেরেছিস, ক্রিকেটের মাঠে হেরেছিস। আবার কেন নাক, আমি বলেছিলাম না, এটা নাকটা ঢোকাচ্ছিস কেন ভাই? সেই তো আবার তো চুনকালি পড়বে, তার থেকে নাকটা বাইরেই রাখ। তা আমার কথা তো আর কেউ শোনে না। তা যথারীতি যা হয়েছে হয়েছে। ইউনূসও শোনেনি, পাকিস্তানের শাহবাজ শরীফও শুনবে না। ভালো কথা তো কেউ শোনে না, ভালো কথা বললেও কেউ শোনে না। তবে ইউনূসের খুব মন খারাপ, এবং আমারও খুব মন খারাপ। ইউনূসের এই হাল দেখে আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। এই রাজকীয় সমস্ত মানে ব্যাপার স্যাপার ছেড়ে তাকে একটা সাধারণ মানুষের কাতারে ফেলে দেওয়া হবে, সেটা উনি মানবেন কি করে বলুন? উনি তো ভেবেছিলেন উনি আজীবন এখানে কবরে যাওয়া অবধি উনি এখানে বসে থাকবেন। উনি তো বলেছিলেন 5-7 বছরের আগে, 5-10 বছরের আগে, আর এখান থেকে সংস্কার ছাড়া করা যাবে না। তখন কত সংস্কারের গল্প টল্প উনি করেছিলেন। এখন সব গল্প বন্ধ হয়ে গেছে, সে সমস্ত লাটে উঠে গেছে। দেশকে একেবারে দুধেল গাই বানিয়ে একেবারে যা পেরেছেন লুটেছেন। এইবার তার দেশত্যাগে তার ঢেঁড়া পড়লো বলে, আর মামলা তার বিরুদ্ধে হলো বলে এবার আবার এই আদালতে ছোটাছুটি হবে, এবং উকিলের পেছনে পয়সা যাবে, আবার মুখ টুকগুলো আবার ঝুলে যাবে, আবার সেই পূর্বাবস্থায় ইউনূস সাহেব ফিরে আসবে। দেখবেন আপনারা, খুব শিগগির সেদিন এসে গেছে। আর বাংলাদেশের পরিস্থিতির দিকে একটু নজর রাখুন। এই যা ওই এনসিপি দুটো যদি ঢোকে এখানে, তাহলে কিন্তু ভারতবর্ষ কিন্তু ছেড়ে কথা বলবে না। কারণ জামাত সরকারের অংশ নিক, সেটা কিন্তু এগ্রিমেন্টের মধ্যে ছিল না। তারেকের সঙ্গে লন্ডনে যে এগ্রিমেন্ট হয়েছিল, সেখানে কিন্তু এটা ছিল না। তারেক যদি সেই এগ্রিমেন্ট ভায়োলেট করে তারেক যদি করেন, তাহলে তারেকের কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে, এটা আমি বলে দিলাম।